গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ইতিমধ্যে যে অধ্যায়টি শেষ হলো সেটি হলো সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। তোমরা জানো যে আমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস, সেই সিলেবাসে যে 5টি অধ্যায় রয়েছে, সেই 5টি অধ্যায়ের মধ্যে একটি হলো সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। তো আমাদের মোটামুটি যে অধ্যায়গুলো ছিল সে অধ্যায়গুলো শেষ হয়ে গেছে। এখন আমরা রিভিশন করব। আমরা প্রথম দিকে কিছু অধ্যায় যেগুলো করেছিলাম সেই অধ্যায়গুলোর সৃজনশীল প্রশ্নগুলো করা হয়নি, তাই না? তো সেজন্য আজকে প্রথম যে অধ্যায়টি দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যা এই অধ্যায়ের আমরা কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে যে অধ্যায়গুলো আমরা করেছি লাস্টের দিকে, সে অধ্যায়গুলোর প্রত্যেকটি অধ্যায়ের সৃজনশীলগুলো খুব ভালোভাবে আলোচনা হয়েছে। তো আমরা যত সময় পাবো, আমাদের হাতে যত সময় থাকবে, আমরা তত রিভিশন করতে থাকবো, তাই না? আমরা এমসিকিউ নিয়েও আলোচনা করব, যেগুলো আগে কখনো আলোচনা হয় নাই। হ্যাঁ, তো তোমাদের একটা সুযোগ আসলে ভালো কিছু করার, যেহেতু 10টি অধ্যায়ের মধ্যে 5টি অধ্যায় দিয়েছে, সেই জন্য তোমরা যদি চাও প্রত্যেকেই ভালো কিছু করতে পারো। তো ঠিক আছে, আমরা আজকে একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। আগে উদ্দীপকটি দেখি কি আছে। এখানে একটি তাপ ইঞ্জিনের একটি অংশ 600 কেলভিনের তাপ উৎস থেকে 1200 জুল তাপ শোষণ করে এবং একটি 300 কেলভিন তাপমাত্রার একটি সিঙ্কে তাপগ্রাহকে 600 জুল তাপ বর্জন করে, তাই না? এখানে তাপ উৎসের তাপমাত্রা দেওয়া আছে, সিঙ্কের তাপমাত্রা দেওয়া আছে, তারপরে শোষিত তাপ দেওয়া আছে, বর্জিত তাপ দেওয়া আছে, এই মানগুলো দেওয়া আছে। তো এটি থেকে আমাদের দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। একটি হলো প্রয়োগমূলক প্রশ্ন আর একটি হলো উচ্চতর দক্ষতার প্রশ্ন। দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, একটি প্রয়োগমূলক প্রশ্ন আর একটি হলো উচ্চতর দক্ষতার প্রশ্ন। ঠিক আছে, আমরা আগে প্রশ্নটি দেখি কি প্রশ্ন আছে। এখানে বলছে উদ্দীপকে উল্লেখিত তাপ ইঞ্জিনের দক্ষতা বের করো। দক্ষতা বের করতে হবে। তো এই দক্ষতা বের করতে হলে তোমাদের আগে জানতে হবে যে দক্ষতার কি কি সূত্র আছে, তাই না? দক্ষতার সূত্রগুলো কিভাবে লেখা হয়, কি দিয়ে লেখা হয়, অর্থাৎ সূত্র সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। তাই আগে আমরা একটু দেখি যে দক্ষতা বের করতে হলে কি কি সূত্র থাকে। প্রথমে আমরা দক্ষতাকে হচ্ছে ইটা দ্বারা প্রকাশ করা হয়। ইটা ইকুয়াল টু এভাবে আছে 1 মাইনাস T2/T1, পুরোটাকে ব্র্যাকেট দিয়ে আটকায়, ইন্টু 100%। হ্যাঁ, 100%। এটি হলো দক্ষতার একটি সূত্র। আর এই সূত্রটাকে আবার এইভাবেও লেখা যায় 1 মাইনাস Q2/Q1, পুরোটাকে ব্র্যাকেট দিয়ে আটকায়, ইন্টু 100%, তাই না? এই দুটো সূত্র দিয়ে আমরা দক্ষতা বের করতে পারি। তো এখানে T1 দ্বারা কি বোঝায়? T1, এখানে T1 ইকুয়াল টু কি? T1 ইকুয়াল টু কি বলো তো? উৎসের তাপ। T1 হচ্ছে উৎসের তাপ, উৎসের তাপমাত্রা, উৎসের তাপমাত্রা। T1 হচ্ছে উৎসের তাপমাত্রা, তাই না? তাহলে T2টা কি? T2 হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রা। T2 তাপগ্রাহকের তাপমাত্রা, আর এটা তো দক্ষতা বা কর্মদক্ষতা। তো এই আমরা জানলাম। আর একটা হচ্ছে যে Q1 ইকুয়াল টু কি? Q1 ইকুয়াল টু আমরা লিখতে পারি যে শোষিত তাপ, শোষিত তাপ, আর একটা হচ্ছে বা গৃহীত তাপ। দুইটা নামে আমরা লিখতে পারি, গৃহীত তাপ। আর Q2 কি? বর্জিত তাপ, বর্জিত তাপ। Q2 হচ্ছে বর্জিত তাপ। এই আমাদের তাহলে আমরা দক্ষতার কোন সূত্রটা ইউজ করব এখানে? তো যদি Q1 Q2 বা T1 T2 যাই থাকে, তখন আমার মনে হয় যে আমরা T1 T2 দিয়ে করলেই সুবিধা হবে, তাই না? কারণ দক্ষতার এই সূত্রটি প্রথম আসে। তো আমরা দক্ষতার অঙ্কটি করব, দক্ষতা বের করব। তো সেই জন্য আমরা T1 T2 দিয়ে অঙ্কটি করব।
তাহলে শুরুতে আমাদের যেটা দেখতে হবে যে কি কি মান দেওয়া আছে। তো এখানে দুইটি মান দেওয়া আছে। একটা হলো, এটা হলো কি T1 600 কেলভিন, আর T2 কত 300 কেলভিন। হ্যাঁ, এটা হলো উৎসের তাপমাত্রা, আর এটা হলো সিঙ্কের তাপমাত্রা বা তাপগ্রাহকের তাপমাত্রা। হ্যাঁ, তখন আমাকে দক্ষতাটি বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আগে লিখি কি কি দেওয়া আছে। আমরা লিখব এখানে T1 ইকুয়াল টু 600 কেলভিন তাপমাত্রা, T2 ইকুয়াল টু, আমরা বাংলা কথাটা লিখলাম না, 300 কেলভিন তাপমাত্রা। হ্যাঁ, কর্মদক্ষতা ইটা সমান সমান হট, এই আমাদের বের করতে হবে, তাই না? কর্মদক্ষতা ইটা সমান সমান হট। তাহলে কোন সূত্রতে বের করতে হবে? আমরা জানি যে কি জানি ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1, পুরোটাকে ব্র্যাকেট দাঁড়ায় কিন্তু 100%। আচ্ছা, তাহলে আমরা এখানে মানটা বসাই দিই। 1 মাইনাস T2-র মান কত 300, তাই না? আর এটার মান কত 600 ইন্টু 100%। আচ্ছা, তো এখানে যদি আমরা করি তাহলে কত আসে? হ্যাঁ, একটু হিসাব করো কত আসে। হাফ আসে, হাফ বা 0.5 আসে। 0.5 ইন্টু 100, তার মানে কত আসে 100%। তার মানে আমার উত্তরটা আসে কত? হ্যাঁ, কত আসে বলো তো? উত্তরটা আসে সমান সমান 50%। সুতরাং দক্ষতা সমান সমান কত? 50। দক্ষতা সমান সমান 50%। দক্ষতা সমান সমান 50%। এই তাহলে আমরা যে অঙ্কটি করলাম, দক্ষতা বের করলাম, দক্ষতার মান হলো 50%। খুবই সহজ একটি অঙ্ক ছিল, তাই না? তো আমরা যদি সূত্র জানি তাহলে কিন্তু আমাদের যে কোনো অঙ্কই সুন্দরভাবে করা যাবে, তাই না? যে কোনো অঙ্কই করা যাবে। তো সেই জন্যে তোমাদের প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে আগে তোমরা খেয়াল রাখবে যে কি কি সূত্রগুলো প্রয়োগ করা হয়। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্ক, এটা খুব সহজ একটি অঙ্ক। নেক্সট অঙ্কটি কি আছে? আশা করি এই ধরনের অঙ্ক তোমরা পারবে। উদ্দীপকে তাপ ইঞ্জিনটি প্রত্যাগামী না অপ্রত্যাগামী ব্যাখ্যা করো, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। উদ্দীপকে তাপ ইঞ্জিনটি প্রত্যাগামী না অপ্রত্যাগামী গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো এই ব্যাখ্যাটি দিতে গেলে তোমাদেরকে জানতে হবে যে প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে কি কি ঘটে আর অপ্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে কি কি ঘটে। কার্নো ইঞ্জিন একটি প্রত্যাগামী ইঞ্জিন, তাই না? আমরা জানি কার্নো ইঞ্জিন একটি প্রত্যাগামী ইঞ্জিন। তাহলে আমরা যদি প্রমাণ করতে পারি যে এই ইঞ্জিনটি একটি কার্নো ইঞ্জিন, তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে এটি প্রত্যাগামী, তাই না? আর যদি এটি প্রমাণিত না হয় যে এটি কার্নো ইঞ্জিন না, তাহলে এটি প্রত্যাগামী হবে না। তো কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে কি ঘটে? কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে যে আমরা জানি যে Q1 বাই T1 ইকুয়াল টু Q2 বাই T2, এটি ঘটে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে। তাহলে আমরা যদি প্রমাণ করতে পারি যে এই রাশিটা আর এই রাশিটা সমান, তাহলে প্রমাণিত হয়ে গেল কার্নো ইঞ্জিন। অথবা আরেকটা প্রমাণ আছে, যেটা হলো যে প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে এন্ট্রপির যে পরিবর্তন সেটি শূন্য হয়। তো আমরা যদি এন্ট্রপির যে পরিবর্তন DS এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে পারি, হ্যাঁ, DS ইকুয়াল টু 0, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে কি এন্ট্রপি পরিবর্তন কি? প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে DS ইকুয়াল টু কী হবে? Q1 বাই T1 প্লাস Q2 বাই T2, এটি প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে আমরা এটা ইকুয়াল টু যদি 0 প্রমাণ করতে পারি, তাহলে আমাদের প্রমাণিত হবে এটি প্রত্যাগামী ইঞ্জিন। এখন আমি কোনভাবে করব বা তোমরা কোনভাবে করবে সেটা কোনো তোমাদের বিষয়, তাই না? বা আমার বিষয়। তো ঠিক আছে, আমার কাছে মনে হয় যে
তোমার প্রথম যে বিষয়টা ছিল সেটি সহজ, অর্থাৎ Q1/Q2 Q1/T1 ইকুয়াল টু Q2/T2। তো সেই জন্য আমাদের কি কি দেওয়া আছে আবার একটু দেখে নিই। এখানে T1 600 কেলভিন, Q1 1200 জুল, এটা 300 কেলভিন, আর এটা কি 600 জুল, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা লিখব, শুরুতে আগে দেওয়া আছে লিখব, আমরা যাই অঙ্কটি করতে। আচ্ছা, এখানে লিখি এখানে Q1 ইকুয়াল টু 1200 জুল, তারপর হচ্ছে Q2 ইকুয়াল টু 600 জুল, T1 ইকুয়াল টু 600 কেলভিন, T2 ইকুয়াল টু 300 কেলভিন। এই হচ্ছে আমাদের দেওয়া আছে। তো আমরা এখন যে অঙ্কটি করব সেটি করব যে প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে কি হবে? প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে Q1/T1 ইকুয়াল টু Q2/T2। প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে Q1/T1 ইকুয়াল টু Q2/T2 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন Q1/T1 আগে Q1/T1টা বের করব, তারপর Q2/T2টা বের করব, তারপর যদি দুইটা সমান হয় তাহলে সেটা হবে প্রত্যাগামী ইঞ্জিন, আর যদি না হয় তাহলে কি হবে? অপ্রত্যাগামী ইঞ্জিন। ঠিক আছে, তো আমরা অঙ্কটা শুরু করেছি। লিখি যে এখন Q1/T1 ইকুয়াল টু Q1 এর মান কত ছিল? 1200 জুল, আর এটা ছিল 600 কেলভিন, সমান সমান কত আসে? 2 জুল কেলভিন ইনভার্স 1। তারপরে Q2/T2 ইকুয়াল টু Q2-র মান ছিল কত? 600, 600 কি জুল, আর T2-র মান ছিল 300 কেলভিন, সমান সমান কত হয়? 2 জুল কেলভিন ইনভার্স 1। বুঝতে পারছো তোমরা যে আমরা এখানে দুইটা জিনিস বের করেছি, একটা হলো Q1/T1 আর একটা হলো Q2/T2। আচ্ছা, বের করার পর এখন আমাদের যে এখানে কি আসছে? এখানে দুইটাই সমান আসছে, এটাও সমান আসছে, এটাও যা এটাও তাই, এটাও 2 জুল কেলভিন ইনভার্স 1, এটাও 2 জুল কেলভিন ইনভার্স 1। তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু T1/T1 ইকুয়াল টু Q2/T2, সেহেতু ইঞ্জিনটি প্রত্যাগামী। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি লিখব? যে যেহেতু Q1/T1 ইকুয়াল টু Q2/T2, সেহেতু ইঞ্জিনটি প্রত্যাগামী। তো এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। যেহেতু Q1/T1 ইকুয়াল টু Q2/T2, সেহেতু ইঞ্জিনটি প্রত্যাগামী ইঞ্জিন, তাই না? আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আশা করি অঙ্কটি বুঝতে পারছো তোমরা, তাই না? তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনা আজকে এই পর্যন্ত থাকবে। সামনের ক্লাসে আরও কিছু সৃজনশীল নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, এবং তোমরা জানো যে অঙ্কগুলো করতে হলে সূত্রগুলো লাগবে। আমি কিছু সূত্রগুলো তোমাদেরকে লিখে দিব, যে সূত্রগুলো নিয়ে নেক্সট ক্লাসে তোমাদের যে সূত্রগুলো কাজে লাগবে সেইগুলো আমি একটু লিখে দিব। আমি যে সূত্রগুলো তোমাদের কাজে লাগবে সেই সূত্রগুলো লিখে দিচ্ছি। 1 নাম্বার যে সূত্র আছে,
এন্ট্রপির যে পরিবর্তন ডেল্টা এস ইকুয়াল টু আমরা কি জানি যে mLF বাই টি, আবার কি জানি mLV বাই টি। হ্যাঁ, এন্ট্রপির পরিবর্তনের সূত্র, এই দুটো সূত্র তোমাদের লাগবে, mLF বাই টি আর একটা হলো mLV বাই টি। এখানে এই এলএফটা হলো বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, আর এলভিটা কি হলো বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, আর এখানে টি হচ্ছে তাপমাত্রা, আর এটা হচ্ছে কি ভর। তাহলে এটা হলো তাপমাত্রা, এটা হলো কি ভর, ঠিক আছে, ওকে। এরপর আমরা কি লিখতে পারি, এরপর আমরা লিখতে পারি যে ডেল্টা এস ইকুয়াল টু কী লিখতে পারি বলো তো, মনে আছে তোমাদের? এস লন T2 বাই T1, হ্যাঁ, এটি লিখতে পারি। তো এই তিনটা সূত্র আপাতত জেনে রাখো, তারপরে এই তিনটা সূত্র মুখস্থ করে আসবে এখানে, তাই না? আচ্ছা, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, নেক্সট ক্লাসে আবার নতুন কিছু নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ সবাইকে।